কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের থার্সডে স্পেশাল একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে যে ঘটনাটা রয়েছে সেটা মাল্টিপল ফোল্ডের একটা ঘটনা। দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে এই ঘটনাটির সূত্রপাত, কিন্তু এছাড়াও আরও কিছু এলিমেন্ট রয়েছে এই ঘটনার মধ্যে যা আপনার মধ্যে একটা শিরশিরানি ভয়ের অনুভূতি তৈরি করতে সক্ষম হবে বলে আমার মনে হচ্ছে। ঘটনাটা বেশ ভয়ের। আশা করছি আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। কিউরিও ফাইটার আজকের এই হরর পডকাস্টটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং এটাও জানান আজকের ঘটনাটা পুরোটা শোনার পর আপনাদের কেমন লাগলো। কৌস্তবের আড্ডা অর্থাৎ আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলে আজকে অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত 10টার সময় নতুন একটি পডকাস্ট আসছে, নতুন একটি আড্ডা আসছে। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম হরর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে। এইসব হরর আপডেটস পেতে এবং বিভিন্ন আরও জিনিসপত্র জানতে এইসব প্যারানর্মাল টপিকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। আমার প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো অঙ্কিতা, কেমন আছো? ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। তোমার ঘটনাটা বেশ কয়েকদিন আগে শুনলাম আমি, অ্যান্ড ইট ইজ ভেরি ইন্টারেস্টিং হওয়ার থেকেও বড় কথা হচ্ছে এটা প্রচন্ড ভয়ের একটা ঘটনা। আমার যতদূর মনে হচ্ছে তোমার ছোটবেলাটাও এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত। হতে পারে। দক্ষিণেশ্বরের কাছে একটা ফ্ল্যাটে থাকতে তুমি, সেখানের ব্যাপারটা দিয়ে আমি ঘটনাটা শুরু করতে চাই, তোমার থেকে জানতে চাই, কারণ অনেকগুলো ফোল্ডে রয়েছে এই ঘটনাটা, আমি যতদূর বুঝতে পেরেছি। কি হয়েছিল অঙ্কিতা, একটু শুরু থেকে শুরু কর, কি হয়েছিল? আচ্ছা, ঘটনাটা শুরু করার আগে আমার সব শ্রোতা বন্ধুদেরকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আচ্ছা, আমি তাহলে এবার আমার ঘটনাটা বলি। ব্যাপারটা কি হয় না, সবার নতুন ফ্ল্যাট নিয়ে একটা কিউরিসিটি থাকে। তো আজ থেকে ধরো 9 বছর আগে 2015 সাল আমাদের বিয়ে হওয়ার পরেই আমার হাজবেন্ড আমাকে নিয়ে গিয়ে ফ্ল্যাটটা দেখায়। এবার দেখে আসার পরেই আমার মনে হয় যে আমি আমার ফ্ল্যাটকে সাজাবো। তো আমার দাদু, আমার বাবা সব আর্টের ওপরে ডিপ্লোমা করা। আমার ঠাকুরদা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, আর আমার বাবাও আর্টের জন্য ইন্দিরা গান্ধীর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছে। তো তখন মনে হয় যে না, আমার বাবা বা আমিও ভালো আঁকতে পারি। তো মনে হয় যে নিজেদের আঁকা দিয়ে আমাদের বাড়িটাকে সাজাবো। বাড়ি তো নয়, ফ্ল্যাট। তো তোমাদের মানে তোমরা ছোটবেলা থেকেই কলকাতাতেই থাকতে কি? না না না, আমার ছোটবেলা থেকে থাকা হচ্ছে মালদায়। আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা কলকাতায়, কলকাতা ঠিক নয়, তখন দক্ষিণেশ্বর, এখন বেলঘরিয়া। তো মালদা যখন ফিরে আসি, এসেই প্রথমে মনে হয় যে বাবাকে দিয়ে একটা পেন্টিং করাবো। এবার পেন্টিংটা যখন আমি বলি না কনসেপ্টটা বাবাকে, তখন বাবা তো আঁকতে মানা করেই দেয়। সঙ্গে যারাও আমার কনসেপ্টটা শোনে প্রত্যেকে বলে না, এটা আঁকা যাবে না, এটা ডেড এঁকে গেছে। কেন সেটা বলছি তোমায় আস্তে আস্তে। দিয়ে ভেবেছিলে যে ওই পেন্টিং গুলো দিয়ে তোমাদের ওই ফ্ল্যাটটা সাজাবে? পেন্টিং গুলো বলতে একটাই পেন্টিং যেটা আমি বাবাকে দিয়ে আঁকাতে চাই, সেটা দিয়ে ঘর সাজাবার জন্য। হ্যাঁ, সেটাই মেনলি আমি মনে করি যে আমার ডাইনিং এ ওটা লাগাবো। এবার কেউ আঁকতে দেবে না, মানে বাবা তো না বলেই দিয়েছে। আর বাবার কাছে মেয়েরা দেখবে খুব আদরেবল হয়, মানে মেয়েদেরকে খুব একটা প্রেসার দেয় না। এবার আমি বারবার বলছি, বাবা বলছে না, আমি এটা আঁকতে পারবো না, এরকম জিনিস রাখতে দেব না।
তাও আমি কিন্তু ছবিটা বাধ্য হয়ে বাবাকে এক প্রকার করাই। সেই সময় বলতে পারো যে ক্যানভাস পাওয়া যাচ্ছে না, মালদার মতন জায়গায় ব্ল্যাক ক্যানভাস কোথাও পাওয়া যাচ্ছে না, সেটাকে বাবাকে দিয়েই তৈরি করার, দেন আমি ছবিটা আঁকাই। আচ্ছা, আঁকানো হয়ে গেল, দিয়ে আমরা এখান থেকে শিফট হলাম। এবার আমাদের তো সবকিছু মালদায় ছিল, তো ফার্নিচারের সঙ্গে সবকিছু নিয়ে আমি ওটা নিজে পার্সোনালি হাতে করে নিয়ে আমরা ওই দক্ষিণেশ্বরের ফ্ল্যাটটাই যাই। আচ্ছা। এবার যাওয়ার পরে সেদিনই আমাদের নারায়ণ পুজো হবে, গৃহপ্রবেশের। আমি কি করি না, আগে ওটাকে খুলে পুজোর আগে আমাদের যে ডাইনিংটা সেখানে ফটোটাকে লাগিয়ে দিই। লাগানোর পরে ওখানেও যারা পুজো দেখতে এসেছে, আমার হাজবেন্ডের কালিগরা বা যারা ফ্ল্যাটে আছে, তারা বলে এটা কেমন ধরনের ফটো, এই ধরনের ফটো লাগানো কেন, ভালো লাগছে না। তো আমি না তাদের বলি, না ভালো লাগছে না, আমার তো খুব পছন্দ, আমি রাখবো। এক প্রকার বলতে পারো আমি সবারই মানে বিরুদ্ধে গিয়ে ফটোটা রেখেছি, বুঝলে। তারপরে বিয়ের পরপরই একদম? না, বিয়ের পরপর নয়, বিয়ের পরপর আমি এখানেই ছিলাম, মালদায় ছিলাম। আমার ছেলে হয়ে গেছে তখন, আমার ছেলে 7 মাসে, তখন আমি গেছি। ওকে ওকে। এবার ওখানে যখন শিফট হয় তখন ফ্যামিলির সবাই গেছিল, যা হয় প্রথম গেলে। এবার তারপরে পুজো টুজো হয়, পুজো টুজো হয়ে সবাই সবার মতন মালদা ফিরে যায়। থাকি আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড। এবার হাজবেন্ডকে তো তোমার পুলিশে চাকরি করে, ক্যালকাটা পুলিশ, তো তাকে তো যখন তখন বেরোতে হয়, তাদের কোনো ডিউটি টাইম টেবিল থাকে না। এবার কি হয় না, যখনই ও বেরিয়ে যায় তারপর থেকে দিনে বলো রাতে বলো আমার না ফিল হতে থাকে যে আমি আর আমার ছেলে বাদে না কেউ আমার সঙ্গে আছে ওই ফ্ল্যাটে। আচ্ছা। যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি পুরোপুরি ফিল করছি যে সে আমার আশপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে আমি পেছন ঘুরলাম, মনে হলো কেউ সরে গেল। রান্না করছি, আমার মনে হলো কেউ যেন ঠিক যেখানটাতে ফটোটা লাগানো আছে তার নিচে আমাদের সোফা রাখা আছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে সেখানে যেন কেউ বসে আছে, একদম ফিল করতে পারছি ব্যাপারগুলো। এবার যখন আমি ভালো করে তাকাচ্ছি তখন দেখি কেউ নেই। এই জিনিসগুলো বেশ আমার ভয় ভয় লাগতো। এবার এই জিনিসগুলো একদিন যায়, দুদিন যায়, এরকম করে কয়েকটা দিন পার হয়, আমি কিন্তু কাউকে বলি না ব্যাপারটা। এবার যখন জিনিসটা না বাড়তে থাকে, মানে প্রায় এরকম হতে থাকে যে আমি আমার ছেলেকে নিয়ে খেলছি, আমার মনে হলো কেউ দৌড়ে চলে গেল, একটা কালো কিছু হেঁটে চলে গেল। এই জিনিসটা যখন হচ্ছে তখন একটা দিন আমি বাধ্য হলাম আমার হাজবেন্ডকে বলতে যে আমার এরম এরম ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি আর আমার ছেলে ছাড়া, আমার ছেলের নাম মাহি, হ্যাঁ, আমি বললাম আমি আর মাহি ছাড়াও মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে, হাঁটাচলা করছে। তো বললো আসলে তুমি জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড় হয়েছো, তো এখন তুমি একা থাকছো, তাই হয়তো তোমার মনের ভুল। তো হতে পারে। এবার কেউ যখন দেখবে কোনো জিনিসটা ফট করে নেয় না, না বারবার এক কথা বলতে ভালো লাগে না। আমি কিন্তু জিনিসটা চেপে গেলাম। এবার এই করে করে বেশ কিছুদিন কাটলো, কিন্তু কাটার মধ্যেও না আমার ভয়টা আস্তে আস্তে আরো বাড়তে লাগলো। কখনো যেন মনে হচ্ছে আমার কল বন্ধ আছে, কিন্তু মনে হচ্ছে না কলে জল পড়ছে, কিন্তু গিয়ে দেখছি বন্ধ, সাউন্ড পাচ্ছি, বুঝতে পারলে। আচ্ছা। এই জিনিসগুলো আমার সাথে হতে থাকে। এবার কিছুদিন পরে ধরো এভাবে 1.5 মাস মতন কেটে গেছে, তখন মালদা থেকে আমার পিসির ছেলে আমার ঠাকুমাকে নিয়ে যায়। এবার ঠাকুমাকে পাওয়ার পরে যা হয়, ভীষণ আনন্দ একদিকে, একদিকে যেন ভয়টা আমার কাটছে যে না আমার সঙ্গে আমার ঠাকুমা আছে, দাদা আছে। এবার দাদা না পুজোর সময় দাদা ঠাকুমা কেউ যায়নি, তারা কিন্তু ওই 1.5 মাস পরেই এসেছে প্রথম। এবার এটা প্রথম টাইম? হ্যাঁ, তাদের কাছে এটাই ফার্স্ট টাইম। এবার তারা ওই ফটোটা দেখে বলে এই ফটো কেউ বাড়িতে লাগায়, কি করেছি সেটা, এটা খুলে ফেল। আমার সাথে আমার দাদার এক প্রকার মানে কেন আমি খুলবো কেন, এটা আমার পছন্দ, আমি রাখবো এটা। তো ও দেখে যখন না আমার প্রবলেম নেই, ও আর কি বলবে বারবার, ও আর কিছু বললো না। এবার আমি আমার ঠাকুমার কাছে না শেয়ার করলাম কথাটা যে জানো ঠাম্মা আমার সাথে এরম এরম হয়। তো আমার ঠাম্মা বললো যে আচ্ছা ঠিক আছে, এগুলো তোমার মনের ভুল, তুমি এক কাজ করো,
তুমি গেটের বাইরে ওই সেই লেবু লঙ্কা ঝোলাই দেখেছো, তিনটে লেবু এরকম কিছু একটা ব্যাপার থাকে না লঙ্কা দিয়ে, তো বললো ওই জিনিসটা আমি কালকে তোমাকে করে দেবো, তুমি গেটের বাইরে আটকে দেবে। আমি বললাম ঠিক আছে। এবার সেটা সন্ধেবেলা আমার ঠাকুমা করে দেয়, আমি ওটাকে বেঁধে দিই। এবার তারপরে যা নর্মাল বাড়িতে যা হয় সবকিছু হলো। পরের দিন সকালবেলা যখন আমার হাজবেন্ড ডিউটি বেরোবে, তখন আমি গেটটা খুলে জল দিতে গেছি, হট করে না চোখ পড়ে ওই লেবু লঙ্কাটার দিকে। তুমি বিশ্বাস করবে না কৌস্তব, পুরো যেন যেমন ফাঙ্গাস লাগলে হয়ে যায় না পুরো কালো, তার আগের দিন সন্ধ্যেবেলা লাগিয়েছি কিন্তু আমি লেবু লঙ্কাটা, পুরো শুকিয়ে গেছে? শুকায়নি, পুরো কালো ছাতা টাইপের পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। দিয়ে তোমার ওটা দেখে তো মানে ভীষণ অড লাগে যে আমার খুব জোর 12 থেকে 13 ঘন্টা লাগানো হয়েছে, তার মধ্যে এরকম কেন? তো আমি আমার ঠাকুমাকে দেখে দেখালাম ব্যাপারটা। এবার আমার ঠাকুমা হয়তো ভাবলো যে আমি ভয় পাবো সেই কারণে হোক বা যে কোনো কারণে, আমাকে বললো না না ভয় পাওয়ার কিছু নেই, হয়তো লেবুটা ফ্রিজ থেকে বের করেছিল যার জন্য হয়েছে। আচ্ছা হতে পারে। দিয়ে আবার সেকেন্ড দিন লাগানো হয়। তুমি বিশ্বাস করবে না কৌস্তব, পরপর 7 দিনই সেম, মানে খুব কম সময়ের মধ্যেই ওগুলো কালো হয়ে যাচ্ছে, সাদা পড়ে যাচ্ছে একদম, মানে থাকছেই না জিনিসটা। শুকিয়ে যাওয়া একটা আলাদা ব্যাপার, মানে ওর মধ্যে পুরো কালো কেমন যেন, মানে হাত দিলে টাচ হয়ে তোমার হাতে লেগে যাবে এই ধরনের, বুঝতে পারলে ব্যাপারটা? ওই জিনিসটা হচ্ছে। এবার জিনিসটা আস্তে আস্তে আমার ঠাম্মারও মনে হয় একটু খারাপ লেগেছে, আমার তো ভয় লাগছেই। আমার ঠাম্মা বলে ঠিক আছে কিছু করার নেই, তুমি রোজ গঙ্গা জল ছেটাবে বাড়ির মধ্যে, আর যা পুজো করো করবে। তো সেটা তো সবাই করে, আমিও করতাম। এবার এইভাবে কটা দিন কাটে। এর মধ্যে কি হয় জানো তো, আমার হাজবেন্ড না খুব শান্ত স্বভাবের মানুষ, মানে ও খুব একটা রাগে না, কিন্তু তাও না আমার আর ওর মধ্যে ঝামেলা বেড়ে গেল। ও হয়তো কিছুই বলে না, ও হয়তো নর্মালি বললো তুমি আমাকে জলটা দেবে, তুমি কেন নিতে পারবে না, মানে এই ছোট ছোট ব্যাপার থেকে ঝামেলা। ও হয়তো কিছুই বলছে না, আমি ঝামেলা করছি। এবার এই করতে করতে একদিন কি হয় জানো, মানে কি নিয়ে ঝামেলাটা লাগে আমার এখনো ঠিক মনে নেই। হঠাৎ করে ঝামেলাটা এমন পর্যায়ে যায় যে আমি প্রায় জিনিসপত্র ভাঙাভাঙির পর্যায়ে চলে যাই। এবার আমাদের ফ্ল্যাটটা কেমন তোমায় বলি, 2টো রুম, একটা বড় একটা একটু তার থেকে ছোট। 2টো রুম দিয়ে ব্যালকনি যাওয়া যায়, আর 2টো রুম দিয়ে ডাইনিং এ আসা যায়। হ্যাঁ, আর 2টো রুমতে মানে তুমি একটা রুমের ভেতর দিয়েও আরেকটা রুম যেতে পারবে এই ধরনের। আচ্ছা। ওপেন কিচেন আর বাথরুম একটা। দিয়ে এবার কি হয় না যে ছোট ঘরে ঝামেলাটা লাগে। এবার আমি দৌড়ে চলে যাই বড় রুমে, গিয়ে আমি হাত দিয়ে কাঁচের, ফ্ল্যাটে তো দেখেছো কাঁচের জানলাই বেশি থাকে, আমি রাগে কাঁচের জানলার মধ্যে হাত দিয়ে ঘুষি মারি। জাস্ট একবার, তাতে কিন্তু আমার মনে হয় না যে একটা ধাক্কাও ঠিক না, জাস্ট একবার ঘুষি মারাতে কাঁচ ভেঙে যেতে পারে। তুমি বিশ্বাস করো না, যেন চিনির গুঁড়োর মতন কাঁচটা গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়লো পুরো জানলাটা, আর একটা কাঁচ আমার হাতে ঢুকে গেল। সেই দাগটা এখনো 9 বছর হয়ে গেছে আমার হাতে কিন্তু আছে। এবার যখন ব্ল্যাকটা দেখলাম না, তখন আমার মনে হচ্ছে মা আমি এত রাগারাগি করলাম কেন। ও তো এমন কিছু বলেইনি যেটাতে আমার রেগে যেতে হতো বা এত ঝগড়া অশান্তি করতে হতো, এরকম তো কিছু হয়নি। তোমার কি অ্যাঙ্গার ইস্যুস ছোটবেলা থেকেই ছিল? না, ছোটবেলা থেকে ঠিক ছিল না, ছোটবেলা থেকে আমি শান্তই। হ্যাঁ, আমার সাথে না 9-10 একটা ঘটনা ঘটে, ওটা আমি তোমায় পরে কখনো একদিন বলবো। যেটা বলতে পারো আরো একটু অন্য ধরনের। তারপর থেকে আমার সাথে এই জিনিসগুলো ঘটে, কিন্তু মাঝখানে স্টপ ছিল, আবার এই জিনিসটা ওই ফ্ল্যাটে যাওয়ার পরে হয়। দিয়ে তোমার যখন আমি ওই কাঁচ দেখি বা হাতে রক্ত, তখন আমার তো রাগ ঠান্ডা হয়ে যায়। এবার হওয়ার পরে না আমার নিজের ভুলগুলো বুঝতে পারি, গিল্ট ফিল হয়, তখন এবার আমি আমার হাজবেন্ডকে সরি বলতে যাই। এবার স্বাভাবিক না, তুমি কাউকে গরু দান, মানে ওই কি বলে জুতো মেরে গরু দান, হ্যাঁ এটা করলে তো স্বাভাবিক তার তো তখন একটু রাগ হবে। এবার সে স্বাভাবিক ছোট ঘরে চলে যাচ্ছে।
আমি তাকে যেতে দেবো না। তখন তো নিজের ভুলটা বুঝতে পারছি যে ও কিছু করেনি, করেছি আমি। হ্যাঁ, এবার ওকে জাস্ট আমি চেপে ধরে আছি যাতে ও যেতে না পারে। এবার আমার ঠাম্মা ভাবছে যে এদের মধ্যে আবার ঝামেলা বাড়বে, তার থেকে আমিও আটকাই। এবার আমার ঠাম্মা কি করেছে, আমার ঠাম্মা সামনে দাঁড়িয়েছে, তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড, আর তারপর পেছন থেকে আমি আমার হাজবেন্ডকে ধরে আছি, বুঝলে। এবার আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি মানে একদম ঠিক গেটে দাঁড়িয়ে আছি বড় ঘরের। আর বড় ঘরের গেট থেকে আমাদের সোজাসুজি ওই হাত ধোয়ার বেসিন আছে, তার উপরে একটা ওই ছোট মতন আয়না লাগানো আছে। আচ্ছা। এবার সেই আয়নাটা কিন্তু দেখা যায় আমাদের রুমে, যদি গেটের সামনে কেউ দাঁড়ায় তাহলে ওই আয়নাটাতে তোমার ফেস টেস মানে এভরিথিং দেখা যাবে ঘরের। এবার আমি দেখছি যে আমার ঠাম্মা আছে, আমার হাজবেন্ডও আছে, আমি আছি, কিন্তু আমার ফেসটা আমার না, অন্য কারো। তোমার ফেসটা অন্য কারোর? হ্যাঁ, আমার ফেসটা অন্য কারো। ইভেন আমার ফেসটা ভীষণ চেনা চেনা লাগছে, কিন্তু আমি না। এবার আমি না কিছুক্ষণের জন্য ভাবি আমি মনে হয় ভুল দেখছি, দিয়ে আমি চোখটা নামিয়ে নিয়ে যখন আবার ওঠাই চোখটা আয়নাতে, তখন আবার দেখি যে আমার ঠাম্মা আছে, আমার হাজবেন্ড আছে, আমার ফেসটা আমি না, সেই ফেসটাই, সেটা এবার হাসছে। ওকে ওকে ওকে। আমি না ফেসটা কি তোমার চেনা পরিচিত ছিল? চেনা পরিচিত মানে আমার মনে হচ্ছে চেনা চেনা, কিন্তু কে আমি চিনতে পারছি না। হ্যাঁ, আমি কি ঠিক বোঝাতে পারছি মানে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, এবার প্রথমবার কিন্তু ফেসটা হাসছিল না, সেকেন্ড টাইম যখন আমি আবার মাথাটা উঠিয়ে দেখছি তখন সেই ফেসটা হাসছে। আর হাসিটার মধ্যে না কেমন একটা মানে বিদ্রুপের হাসি। আচ্ছা। হ্যাঁ, আমি না তখন মানে এখন বলতে গিয়েও আমার গায়ে আবার কাঁটা দিচ্ছে। আমার না এতটা ভয় লাগে যে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছি, দিয়ে আমার ঠাকুমাকে আমি জড়িয়ে ধরেছি ভয়ে। আচ্ছা। দিয়ে আমি কি করেছি, লাফ মেরে খাটে উঠে আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে আমি ঘুমিয়ে পড়েছি, মানে চোখ ফোক বন্ধ করে। দিয়ে এবার ঠাকুমাকে বলছি, ঠাকুমা আমার মাথার মধ্যে গায়ত্রী মন্ত্র জপ করেন, আমাকে সেদিন ঘুম পাড়িয়ে দেয়। এবার তারপরের দিন আর সেরকম কিছু হয়নি। তার কিছুদিন পরে ঠাম্মা ফিরে আসে, আর আমার ঠাম্মা বলে যে তুমি না পারলে একটু করে হনুমান চল্লিশা পাঠ করো। এবার সেই টাইমে আমার মুখস্থ ছিল না, তো বই নিয়ে পড়তাম। আচ্ছা। তাও না মানে হয়তো পুজোর টাইমটা খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে বাড়িটা, কিন্তু পুজো হয়ে গেল না, তারপরেই আমার মনে হতো কেউ একজন আছে, কেউ একজন আশেপাশে ঘুরছে। এবার ছেলে তো আমার ছোট, আমি ঠিক বলতে পারবো না যে ও কিছু ফিল করেছে নাকি তখন, কিন্তু আমার মনে হতো আমার ছেলের পাশেও কেউ বসে আছে, কিন্তু দেখতে পেতাম না। ভীষণ ভয় লাগতো, মানে আমার সেই সময় মনে হতো আমি কি এই জিনিসগুলো থেকে বেরোতে পারবো না। মনে হতো যে ছেলের পাশে কেউ একটা বসে আছে। আচ্ছা। কিন্তু তাকালে কিন্তু দেখতে পেতাম না, ফিল হতো। হ্যাঁ, এতটা ভয় পেতাম কৌস্তব তুমি ভাবতে পারবে না। হ্যাঁ, এবার কিছু কিছু জিনিস হয় না যে না দেখলে মানুষ বিশ্বাস করে না। বাড়িতে যখন বলতাম কেউ বিশ্বাস করতো না, আমার ঠাকুমা বিশ্বাস করেছে কারণ এই জিনিসগুলো দেখে এসেছে, কিন্তু বাকিরা সেরকম ভাবে নিত না, ক্যাজুয়ালি নিত। এবার আমার হাজবেন্ড কিন্তু ভয় যে সেরকম পেতো না, কিন্তু প্রথম দিকে ওর সাথে মানে ওর মনে হতো যে এখানে এসে আমার বউ মনে হয় একটু বেশি রাগারাগি করছে, একা থাকছে বলে এগুলো হচ্ছে। আচ্ছা, এইভাবে কাটতে লাগলো, কেউ তো বিশ্বাস করে না। একদিন কি হয়েছে, আমি আর আমার হাজবেন্ড সেদিন বড় রুমটাতে টিভি লাগানো, ওখানে বসে টিভি দেখছি, বুঝলে। আমার স্পষ্ট ফিল হচ্ছে গেটের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার অবয়বটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ভেতর থেকে গেট লক, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে ছাড়া কেউ নেই বাড়িতে, অথচ একটা ওই ধরো 5 ফুট 6, 5 ফুট 7 মতন একটা অবয়ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা আমার ভীষণ চেনা চেনা লাগছে, কিন্তু ওই চিনতে পারছি না। আমি না আমার হাজবেন্ডকে দেখে বলি, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তো বলছে না তো। বলছি না, ওখানটাতে মনে হলো না কেউ দাঁড়িয়ে আছে।
ও বলে না না তুমি ভুল দেখছো, টিভিতে দেখো। কিন্তু বিশ্বাস করো, যেই বললাম না ওকে যে ওদিকে দেখো, তখন যেন সেটা হেঁটে চলে গেল ওখান থেকে। কি মারাত্মক! এবার এই জিনিসগুলো না হতেই থাকে, আমার ভয়টা দিন দিন যেন বাড়তে থাকে। মানে এক টাইমে এরকম মনে হতো যে আমি যদি এই ফ্ল্যাটটা ছেড়ে পালাতে পারি তাহলে আমি শান্তি পাবো মনে হয়। কিন্তু কোনোদিনই আমার মনে হয়নি যে আমার ফটোটা খুলে ফেলি। তো ফটোটার প্রতি না আমার একটা আলাদাই অ্যাট্রাকশন ছিল, সবাই বলার পরেও আমি সেটা রেখে দিতাম। এবার আমার মা হচ্ছে গ্রামের মেয়ে, বুঝলে, ডাকাবুকো, ভয় বলে কিচ্ছু নেই। আমার মা গেছে আবার আমার কাছে, যেহেতু ছেলে ছোট, অল্টারনেটিভ ভাবে কেউ না কেউ যায়। হ্যাঁ, এবার আমার মা সেদিন আমার হাজবেন্ডের নাইট ডিউটি করেছে, আমি, আমার মা আর আমার ছেলে। এবার আমার মা রাত্রেবেলা ওই ধরো 10টা 10:30টার দিকে তোমার ব্রাশ করছে রাত্রেবেলা। এবার আমার মা দেখছে যে জানলার পাশ দিয়ে, মানে কিচেনের যে জানলাটা সেটার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। আমার মা সেটা খুব নর্মালি নিয়েছে, হতেই পারে। এবার তারপরে আমার মায়ের মানে জাস্ট কয়েক সেকেন্ড পরে মনে হচ্ছে এখানে হাঁটাহাঁটি করছে কিভাবে, কারণ আমার ফ্ল্যাটটার আশেপাশে না খুব জোর 1তলা 2তলা বাড়ি ছিল, তার থেকে উঁচু ফ্ল্যাট কিচ্ছু ছিল না, জাস্ট ওই ফ্ল্যাটটাই আমাদের একটা ফ্ল্যাট, যেটা 5তলা। হ্যাঁ, এবার সেখানে তো কোনোভাবেই কারো শ্যাডো আসা সম্ভব না, বাকিগুলো তো বেশ নিচু নিচু, 2তলা বাড়ি বা 1তলা বাড়ি, সেগুলো থেকে কেউ হাঁটলে কি করে আসতে পারে? এক্স্যাক্টলি। আমার মায়ের সাথে এটা ঘটে। আমার মা কিন্তু তখন এই ঘটনাটা আমায় বলেনি, বুঝলে, চুপচাপ থেকে গেছে। রাতের সময় ভয় পাবে। হ্যাঁ, সেদিন বলেনি। তারপরেও মাকে আমি মাঝে মধ্যে বলি তুমি থাকলেও আমার মনে হচ্ছে কেউ আছে। আমার মা বলে তোর মনে হচ্ছে, তুই পাগল হয়েছিস, যা হয় আর কি। দিয়ে মা বলে যে তুই না মাথার নিচে একটা লোহা জাতীয় কিছু নিয়ে ঘুমোস, তোর ভয় করলে। তো লোহা রাখার পর কোনো সলিউশন হলো? না, লোহাটা রাখার পরেও না কোন রকম সলিউশন কিন্তু আমি পাইনি। হ্যাঁ, মানে ভয়টা কিন্তু আমাকে বারবার পেয়ে বসছে। আচ্ছা আচ্ছা। এবার তারপরে আমি তো তোমায় বললাম যে আমাকে মা বলেনি ঘটনাটা যেটা মায়ের সাথে ঘটেছে। এবার মা মালদায় চলে এসেছে। এবার আমার সাথে কি হয় যে আমি একদিন ওরম ওই রাত্রি 11টা 11:30 বাজে, আমি আর আমার ছেলে সেদিন একা, আমার হাজবেন্ডের নাইট ডিউটি পড়েছে। আমি তোমার ঘুমোতে যাব, এবার কাঁচের জানলাগুলোতে দেখবে অবয়ব দেখা যায়, বাইরে থাকলে কেউ। এবার আমি না ওই দেখতে পাচ্ছি যে কেউ একজন যেন আমার জানলার কাছে দাঁড়িয়ে আছে। আমি তো ভীষণ ভয় পেয়েছি যে এত রাতে এত ওপরে কে, তাও 5তলায়, যেখানে আশেপাশের বাড়িগুলো অনেকটাই নিচু। হ্যাঁ, মানে এতটা ভয় পেয়ে না আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। এবার আমার কিন্তু সেই মুহূর্তে কিছু করার নেই যে আমি জানলাটা খুলে ফেলবো বা কিছু। আমি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন দেখলাম যে ওই ছায়াটা বা অবয়ব যেটাই বলো না কেন সেটা আছে। আর যতক্ষণ আছে ততক্ষণ আমার পুরো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো। আমার যেন নড়ার মতনও ক্ষমতা নেই। আমার ছেলে কিন্তু তখন ঘুমোচ্ছে। এবার তারপর যখন ওটা চলে যায় না, আমি তখন হনুমান চল্লিশাটা পড়তে শুরু করি, পড়ে আমার মাথার নিচে রেখে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম আসতে যদিও অনেক দেরি হয়, ভয় লাগছে, টেনশন হচ্ছে, ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়ে ঘুমোই। এবার পরের দিন সকালবেলা আমি আমার মাকে যখন ঘটনাটা বলি, তখন আমার মা ঘটনাটা আমাকে বলে যে মায়ের সাথেও এরকম একটা হয়েছে। তখন ওই তোমার মায়ের ঘটনাটা বললো? হ্যাঁ, তখন মা বললো, তার আগে কিন্তু আমাকে কিছু জানায়নি। দিয়ে আমার মা বলছে তোর ওই ফটোটা খুলে ফেলতো, কেন রেখেছিস ওই ফটোটা? তোমাদের কি ওই একটা ফটো নিয়েই প্রবলেম? হতে তো পারে যে অন্য কিছু থেকে হচ্ছে, আমি খুলবো না ওটা।
আমি কিন্তু ওই ফটোটা তখনও খুলি না। হুম এবার আমার বাবা যায়, মানে অল্টারনেটিভ ভাবে সবাই যেত। হ্যাঁ, একসাথে তো গেলে হবে না, যেহেতু আমার ঠাকুরদা বেঁচে ছিল আর ঠাকুরদা তখন হাঁটাচলা করতে পারতো না। আচ্ছা। হুম এবার আমার বাবা গেছে যখন, বাবা আমাকে ফ্ল্যাটে ঢুকেই বলে যে ফ্ল্যাটে না কেমন একটা অস্বস্তি লাগছে, কোনো একটা গন্ধ পাচ্ছি। হুম, তো আমি বলতাম যে কে যেন হবে হয়তো। ও কিরকম গন্ধ আচ্ছা, পেতেন? কিরম গন্ধ বলতে ঠিক বলে বোঝাতে পারতো না, বলতো দুর্গন্ধ, এক প্রকার দুর্গন্ধই বলতো। হুম 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 এবার আমি ভাবতাম ছেলে ছোট তো, অনেক সময় পটি করতো হয়তো, ওটা তোমার ডাস্টবিনে রাখা আছে হাগিসটা, হয়তো সেই হুম। স্মেলটা পাচ্ছে। কিন্তু সেটা আচ্ছা। কিন্তু নয়, বাবা বলতো না ওরম কিছু না। হুম এবার হুম কি হয়েছে তোমার, ও আচ্ছা, যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমার বাড়িতে না ওই গোল ছোট ছোট কাঁচের অ্যাকোরিয়াম গুলো হয় না, হুম হুম সেই অ্যাকোরিয়াম ছিল। হ্যাঁ, সেই অ্যাকোরিয়ামে তোমার গোল্ড ফিশ গুলো রাখতাম। হ্যাঁ, ও না বাঁচতোই না, 2 দিন 3 দিন পর পর মরে যেত। অক্সিজেন দেওয়া থাকতো তাও মরে যেত। ওকে ওকে। এমনকি মরে গেলে অনেক সময় কি হয় না যে বডিটা তো ভাসে। হুম হুম হ্যাঁ, কোনো সময় তো দেখো বাচ্চা ছোট, সব সময় তো সব কাজ করে ওঠা যায় না একা হাতে। হুম 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 হয়তো ভেবেছি পরে ওঠাবো, হয়তো হুম সেদিনটা ভুলে গেছি, পরের দিন দেখি নেই মাছটা। হুম এবার আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতাম যে তুমি ফেলেছো, ও বলতো না তো। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মানে যতদিন অব্দি অ্যাকোরিয়ামটা ছিল ততদিন অব্দি হয়েছে, আমার একটা মাছও কিন্তু বাঁচতো না। ওকে। হুম এবার হয়তো মানে অনেকে ভাববে যে হয়তো আমার বাড়িতে শুট করেনি বা কিছু, কিন্তু সেটা হলো মাছের বডিটা যেত কোথায়? আমি নাই হুম 3-4 বার ফেলেছি। হুম হুম কিছু কিছু বার তো থেকে যেত, হুম। সেটা পাওয়া যেত না। হ্যাঁ, তাই? হ্যাঁ তাই, একদমই তাই। মানে তোমার সাথে আমার হাজবেন্ডের কথা বললে তুমি হুম শুনবে এরকমও হয়েছে যে 3-4টে মাছ অ্যাকোরিয়ামে রাখা আছে, আমার 1 সপ্তাহের খাবার দিয়ে আমরা মালদা এসেছি, হুম গিয়ে দেখি মাছগুলো নেই, হুম। জাস্ট নেই। মরে গেলে তো তার বডি থাকবে বা তার কাঁটা থাকবে, কিছু তো থাকবে। পুরো এক্স্যাক্টলি। অ্যাকোরিয়ামটা আছে কিন্তু কোনো কিছু নেই। বাড়িতে কোনো পেট ছিল? না, ওই শুধু মাছটাই ছিল। আচ্ছা। হুম, মাছটা থাকতো না, মানে এখনো তো আমি বেলঘড়িয়াতে ধরো অ্যাকোরিয়াম আমার আছে, বেশ আছে, হুম 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 ভালো হুম মতন আছে, কিছুই হয় না, কিন্তু ওখানে থাকতো না। হুম, এবার জল চেঞ্জ করতাম, মাছ যেখান থেকে মাছ নিয়ে আসতাম সেখানে বলতাম, তারাও বলতো এরম হয় নাকি, এরম তো হতে পারে না, মরতেই পারে কিন্তু তাই বলে গায়েব হয়ে যাবে কেন? হুম। কিন্তু এই জিনিসটা আমার সাথে হয়েছে, মানে মানুষ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই হয়েছে। হুম দিয়ে আমার বাবা যখন এলো, হুম আমার বাবার সাথে কি হতো বলতো, বাবা না বেশ ভালো ফিল করতো জিনিসটা, যেন কেউ হুম হাঁটছে, বাবার পাশেও কেউ আছে। হুম ব্যাপারটা আমার তখন মনে হতে লাগলো যে বাবা পেন্টিংটা এঁকেছে, বললাম না। হুম। হ্যাঁ, তাহলে কি বাবার সাথে পেন্টিং এর কোনো যোগসূত্র আছে? আচ্ছা আচ্ছা। হুম পেন্টিংটা আঁকিয়েছি আমি, আমি দেখেছি, আমি তাকে খুব ভালো করে ফিল করছি, মানে কোনো একটা নেগেটিভ পাওয়ারকে। বাবা আসার পর বাবাও সেরকম ভাবেই ফিল করছে। কেন এই জিনিসটা কেন হচ্ছে? আচ্ছা, এটা ফিল হওয়ার পরে তো মানুষ পেন্টিংটাকে খুলে ফেলবে। হুম। তাও খোলো তারপরেও নেই? আমার কোনোদিনও ইচ্ছে হয়নি, কোনোদিনও ইচ্ছে হয়নি, বরঞ্চ হুম আমি ঝুলটুল ঝেড়ে দিতাম পেন্টিংটা। হুম হুম এবার বাবা আমাকে বলে যে এক কাজ কর, তোকে আমি এর থেকে ভালো পেন্টিং এঁকে দেবো, তুই এটা খুলে ফেল। হুম আমি তাও খুলিনি। এবার যাই হোক, বাবাও চলে আসে। তারপরে আমাদের ফ্ল্যাটে কি হতে শুরু করে, প্রায় ধরো 10-12 দিন পরে, তার মধ্যে তো এই জিনিসগুলো র্যান্ডাম ঘটে যাচ্ছে। আমাদের ফ্ল্যাটে হতে শুরু করে, মানে হতে শুরু করে বলতে আমার সাথে আমার হাজবেন্ডের সাথেও তখন আমরা বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাই। হুম এরকম আওয়াজ মনে হচ্ছে ছাদের মধ্যে কেউ হাঁটছে, আমাদের টপ ফ্লোর। ওকে। আর আওয়াজটা ঠিক আসতো 11:30-12টা তারপরে, মানে যে সময় সবাই ঘুমিয়ে পড়তো তারপরে। হুম এবার বলতে পারো যে কেউ হয়তো হাঁটছে ফ্ল্যাটেরই, কিন্তু সেটা কিন্তু হতো না। হুম কারণ ধরো কেউ যদি ফ্ল্যাটে, যেহেতু আমরা টপ ফ্লোর,
কেউ যদি সিঁড়ি দিয়ে ওঠে সেটাও সাউন্ড পাওয়া যেত, সারাদিনই পাওয়া যেত। বা কেউ যদি লিফট দিয়ে ওঠে তাও সেটার সাউন্ড পাওয়া যেত। সেই সাউন্ডটা কিন্তু আমরা পেতাম না যে কেউ উঠেছে। কিন্তু মনে হচ্ছে কেউ হাঁটছে, ঠিক যেন আমরা যে রুমে শুয়ে আছি সেই রুমটাতে, সেই রুমটার ওপরে। এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে লাগলো। এবার আমার দেব ঘুমের তো ডিস্টার্ব হয়, কেউ যদি ধপ ধপ করতে থাকে। হ্যাঁ, পরের দিন আমার হাজবেন্ডের ডিউটি আছে, স্বাভাবিক না একটা অসুবিধা হবে। তো একদিন ও বলছে চলো তো দেখি ছাদে কে এরকম করছে, লাফালাফি করছে। এবার দুজন মিলে আমরা যাই, ছেলে ঘুমিয়ে আছে রুমে, গিয়ে দেখি কেউ নেই, ছাদটা ফাঁকা। কিন্তু জাস্ট 1 মিনিট আগেই, মানে গেট খুলে আমরা ওঠার আগেই কিন্তু ওই ধপধপ ধপধপটা হচ্ছিল। কেউ যদি নেমেও যায় তাকে তো দেখতে পাবো ওইটুকু টাইমে, কিন্তু কেউ নেই। এই জিনিসটা আমাদের সাথে হতে থাকে। এবার তার মধ্যেই না তোমার একটা বাজে খবর আছে যে আমার হাজবেন্ডের খুব ক্লোজ, মানে ভীষণই ভালোবাসার মানুষ, হঠাৎ করে খুব অল্প বয়স বলতে পারো, 14 বছর বয়স, হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা আচ্ছা। তো তোমার ধরা পড়ার 19 দিনের মাথায় তাকে আমরা হারাই। যার জন্য আমার হাজবেন্ডেরও না তখন ফিল হতে থাকে যে ফ্ল্যাটটা আমাদের জন্য ভালো না। ফ্ল্যাটে আসার পর থেকে কেউ না কেউ কিছু না কিছু ফিল করছে, যাচ্ছে তাই জিনিস ঘটছে, ভালো লাগছে না। তো ভাবলেই তো আর ফ্ল্যাট ছেড়ে বেরোনো যায় না, একটা তো সময় লাগে। এবার এইভাবে দিন কাটছে। আমি কিছুদিনের জন্য মালদা আসি আমার ছেলেকে নিয়ে। সেই সময় আমার হাজবেন্ড ওখানে একা। এবার হঠাৎ দেখি একদিন রাত্রি 3টে, 3:30 আমার কাছে আমার হাজবেন্ডের ফোন ফোন করে আমায় বলছে, মানে ভীষণ বকাবকি, যে তোমার সেন্স নেই, এ নেই। আচ্ছা দাঁড়াও, আগে বলো কেন বকাবকিটা করছো। তো বলে তোমাকে সবাই বলছে এই ফটোটা সরিয়ে দিতে, তুমি কিছুতেই সরাচ্ছ না, কি চাইছো বলো তো, আর কত ক্ষতি চাইছো। আমি বলছি আমি কেন ক্ষতি চাইবো, তোমার ফটোটা, সবার এত প্রবলেম কেন ফটোটা নিয়ে। তুমি তোমার জেদ ছাড়ছো না। না, আমি কিছুতেই ছাড়ছি না, মানে এত কিছু ঘটার পরেও আমার যেন ফটোটা চাই। হ্যাঁ, দিয়ে ও বলে যে না আমি এই ফটোটা রাখতে দেব না। আচ্ছা এবার বলি ফটোটা কি, বুঝলে? ফটোটা হচ্ছে একটা মেয়ে হ্যাঙ্গিং অবস্থায় আছে। হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে মানে? মানে সে ফাঁসি ঝুলে আছে। আচ্ছা। ফাঁসি ঝুলে আছে, তার ঘাটটা বাম দিকে কাট হয়ে আছে, আর বাম সাইড দিয়ে বেশ কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছে। ওকে ওকে। আর তার নিচে তার বয়ফ্রেন্ড বসে কাঁদছে। তো এরকম আজব একটা ছবি আঁকিয়েছিলে কেন? কৌস্তব, আমি এখনো বলতে পারবো না আমি এই ছবিটা কেন আঁকিয়েছিলাম, এটার কোনো উত্তর আমার কাছে নেই। ফটোটা আছে ছবিটার? ছবিটা খুব যদি খুঁজে দেখি তাহলে একটা দুটো ল্যাপটপে থাকতেও পারে, আমি পেলে তোমায় পাঠিয়ে দেবো। ওকে। তোমার ওই ছবিটা আমি আঁকিয়েছিলাম, যেটা তোমাকে প্রথমেই বললাম যে কেউ আঁকতে দিতে চাইছিল না। আমি এখন নিজে ভাবলেও ভাবি যে আমি কি করে এই ছবিটা আঁকিয়েছিলাম। এবার এই ছবিটা ও বলে যে না আমি আর রাখবো না, আমি এই ছবিটা এখনই খুলে ফেলবো। এবার ও আমার কোনো কথা না শুনে ছবিটাকে খুলে ব্যালকনিতে ফেলে দেয় সেই রাতের মতো। এবার তখনও কিন্তু আমার ফোন ধরেই আছে, বুঝলে? তোমাকে আগেই বললাম না যে আমাদের দুটো রুম থেকেই আমাদের ব্যালকনি যাওয়া যায়, ডাইনিং যাওয়া যায়। তো এবার ও জাস্ট ফেলে দিয়ে আমার সাথে কথা বলছে। আমি বলছি তুমি মালদাতে ছিলে ওই সময়টা? আমি তখন মালদায়। আমি তখন ওকে বলছি যে কি হয়েছে, তুমি হঠাৎ করে এত রাতে এরকম ছবিটা নিয়ে পড়লে কেন? তো ও আমাকে যেটা বলছে, বলে আমি একদম ডিপ ঘুমে আছি, আমার কানের কাছে তোমার ভয়েস করে কেউ ডাকছে। মানে আমার গলা, ওকে কেউ ডাক দিচ্ছে ওর নাম ধরে। আমি ওখানে ওর নিক নামটা ইউজ করছি, ঠিক আছে, বাবাই। ওকে যেভাবে আমি ডাকি বাবাই বলে, কেউ যেন ডাকছে বাবাই। হ্যাঁ, ও ফার্স্ট টাইম চোখ খুলেছে, সেকেন্ড টাইম চোখ খোলা অবস্থাতেই ও শুনতে পাচ্ছে বাবাই, আবার থার্ড টাইম
আই বাবাই। আচ্ছা ও কোনো রেসপন্স করেনি। এবার ও বলছে, আমি চোখ খোলা অবস্থায় যখন আমি শুনতে পাচ্ছি, তখন তো আমি শিওর যে আমি এটা অন্য কিছু শুনতে পাচ্ছি, কারণ তোমরা তো নেই এখানে, তোমার ভয়েস আসবে কি করে। দিয়ে ও না মানে 3বার ডাকার পরে ও কিছুক্ষণ ওয়েট করেছে, হ্যাঁ, করে উঠে ও মুখ চোখ ধুতে গেছে, ভয় পেয়েছে স্বাভাবিক। ও যখন মুখ চোখ ধুতে গেছে তখন ওর ফট করে ছবিটার দিকে চোখ পড়ে। আচ্ছা। ও বলে, আমি একদম দেখতে পাচ্ছি যেন ছবিটা জ্যান্ত, ছবিটা ছবি নেই। হ্যাঁ, যেন মনে জ্যান্ত, মানে ও ফিল করছে যেন ওটা অরিজিনালি কেউ দাঁড়িয়ে আছে ওইভাবে হ্যাঙ্গিং অবস্থায়, কেউ একজন বসে আছে। ওকে ওকে। মানে তুমি বিশ্বাস করবে না, ওর বলতে গেলে এখনো ওর হাত পা ঠান্ডা হয়ে যায়, যে ও বলে ওইরকম একটা কিছু ঘটতে পারে আমি জীবনে যেটা কল্পনা করতে পারি না। হ্যাঁ, ও বলছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে ওরকম কিছু একটা ঘটছে, মানে ওরকম একটা ঘটে আছে, আমি দেখতে পাচ্ছি, ওটা ছবি না, ওটা একটা ঘটনা। দিয়ে সঙ্গে সঙ্গে ও আমায় ফোন করেছে যে ও আর ফটোটা রাখবে না, ফটোটা ও ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরেই আমাকে এই ঘটনাগুলো বলছে। বলতে বলতে ও না সাইড ফিরেছে, দিয়ে আমাদের ব্যালকনিটা বেড থেকে দেখা যায়, ওই খুব ক্লোজ হলে যা হয় আর কি, হ্যাঁ, রুম গুলো খুব কাছাকাছি। দিয়ে ও দেখতে পাচ্ছে যে ফটোটা না ফেলে এসেছিল, তো ফটোটা অটোমেটিক দাঁড়িয়ে গেছে, মানে যেন মনে হচ্ছে কেউ দাঁড় করিয়ে রেখেছে ওখানে, ফেলে রাখেনি। ওকে ওকে। বিশ্বাস করবে না কৌস্তব, ও যখন আমার সাথে বলছে ফটোটা কিভাবে দাঁড়িয়ে গেছে, ওর গলা পুরো কাঁপছে। হ্যাঁ, আমার তখন 2 বছরের বিয়ে হওয়াতে কোনোদিনও আমি ওকে ভয় পেতে দেখিনি। কলকাতা পুলিশে রয়েছে তার উপরে। হ্যাঁ, সেই ছেলেটা লিটারালি গলা কাঁপছে। ও বলছে, ছবিটা কিভাবে দাঁড়িয়ে গেল, তুমি কি করেছো, তুমি কি চাইছো, মানে ওর সম্পূর্ণ রাগটা তখন আমার উপরে। হ্যাঁ, তো এবার আমারও হালকা হালকা ভয় লাগছে। এবার তারপরও না মনে হচ্ছে কেন ছবিটা নিয়ে এত প্রবলেম, কেন হতে পারে তোমার মনে হচ্ছে এটা। হ্যাঁ, আমি বলছি তোমার যত সব মনের ভুল, কি বলো এগুলো। তো বলছে, তুমি কি আমাকে পাগল মনে করো, আমি কি ফালতু কথা বলছি, আমি এক্ষুনি ফেলে এলাম ছবিটা নিজে থেকে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বলে ও কি করেছে, রাগের মাথায় রান্নাঘর থেকে কাঁচি এনে ছবিটাকে ফালা ফালা করে কেটে ফেলেছে। কাটার পরেও ও বলছে যে ছবিটা কাটাই, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ছবিটার কিছুই হয়নি। এমন না কিন্তু যে ম্যাজিক্যাল পাওয়ার ওটা জোড়া লেগে গেছে, জোড়া কিন্তু লাগেনি, কিন্তু কেটে দিলে দেখবে কাপড়ের জিনিস তো, ক্যানভাসের উপর অয়েল পেন্টিং, তো অটোমেটিক সেটা একটু নুইয়ে পড়বে না। হ্যাঁ, বলছে নুইয়ে পড়েনি, জিনিসটা তখনও কেমন জানি একদম দাঁড়িয়ে আছে, মানে বোঝা যাচ্ছে পুরো ছবিটা। আর যেন ওর দিকে তাকিয়ে মেয়েটার বিদ্রুপের হাসি, যেটা আমি তোমাকে বলেছিলাম দেখেছিলাম, ওই ধরনের ওর বিদ্রুপের হাসি। এবার ও আমাকে বলছে, আমাকে দেখে হাসছে। এবার ও যেই বলেছে না আমাকে এই কথাটা, তখন আমার মনে পড়েছে, আচ্ছা আমি যে মেয়েটাকে দেখেছিলাম আয়নায়, সেটা তো এই মেয়েটা। তুমি কি যে ফাঁসিতে ঝুলেছিল সেই মেয়েটারও মুখটা প্রমিনেন্টলি আঁকিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আঁকিয়েছিলাম। মানে আমার বাবা, বললাম তো তোমাকে, যে ভীষণ ভালো আর্ট করে, তো এবার সেটা কিন্তু কাউকে দেখে আঁকা না, বাবার আঁকা, বাবার রূপ দেওয়া। ওকে ওকে, বুঝতে পারছো? তো ওই ফেসটা আমি দেখেছিলাম, তখন আমার মনে পড়েছে যে ও বলছে ওকে দেখে হাসছে, আমি আয়নাতে দেখেছিলাম আমায় দেখে হাসছে, তার মানে এই ফেসটাই দেখেছিলাম। হ্যাঁ, তখন আমার হালকা হালকা ভয় পেতে শুরু করেছি যে না, তার মানে ফটোটার জন্যই হয়তো আমার সাথে কিছু ঘটছে। হ্যাঁ, এবার আমি বলেছি তখন তুমি ওকে, যে তুমি এক কাজ করো, তুমি ফটোটাকে না যখন কেটেও কিছু হচ্ছে না, তুমি পুড়িয়ে ফেলো। এবার আমার হাজবেন্ডের না একটু, দেখবে কলকাতা পুলিশদের একটু থাকে পরিষ্কারের বাতি, আচ্ছা, ওরও সেটা আছে। এবার ও সবসময় না মানে ঘর মোছে, তোমার কেরোসিন তেল ফেল এসব দিয়ে ঘর মোছে। আচ্ছা, আমার ঘরে সবসময় কেরোসিন তেল রাখা থাকে। দিয়ে ও কেরোসিন তেল ঢেলেছে ফটোটাতে, ঢালার পর যখন ও দেশলাই দিচ্ছে, বলছে জ্বলতে চাইছে না, যেন নিভে যাচ্ছে, দেশলাইটাই যেন জ্বলেও নিভে যাচ্ছে বারবার। ও কিন্তু আমার সাথে ফোনে আছে।
আর ওর কথাগুলো আমি এখন যেভাবে বলছি ঠিক এরকম না, যেমন ও ঠিক জ্বলছে না, অনামি জ্বলছে না, আমার নিকনেম অনামি, হ্যাঁ, বলছে মানে এই ধরনের হচ্ছে। তো স্বাভাবিক না, ও ওখানে একা আছে, তখন আমারও কেমন একটা ভয় ভয় লাগছে যে আমি বলছি তুমি না এক কাজ করো, আমরা তোমার ব্রাহ্মণ, তা আমি বললাম তুমি এক কাজ করো, বইতে পড়ে আছো? বলছে না বইতে তো পড়ে নেই। ও কিন্তু পড়ে থাকে, কোনো কারণে সেদিন ও জামার সাথে বেরিয়ে গেছে। দিয়ে বলছে আজকে আমার বেরিয়ে গেছে বইতেটা। আমি বলছি ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি হনুমান চল্লিশা পড়ো, পড়ে ওটাতে আগুনটা দাও। এবার ও না জোরে জোরে পড়ছে, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, পরে ও জ্বালিয়েছে, বসে ধরে নিল। ধরার পরে জিনিসটা তো পুড়লো, পোড়ার পরে যে পরিমাণ ছাই হওয়ার কথা সেই পরিমাণ ছাই হয়নি। ও বলছে জিনিসটা যেন উড়ে গেল, উবে গেল, তাই তো? হ্যাঁ। আচ্ছা। বলছে একটা কিছু পরিমাণ তো কাপড় পরলে একটা ছাই তো থাকে। একটা কত বড় হবে জানো পেন্টিংটা? প্রায় 55 ইঞ্চি 56 ইঞ্চি। অনেকটাই বড় তো, বেশ অনেকটাই বড়, মানে আমার পুরো ওয়ালটা জুড়ে ছিল এক সাইডের। আচ্ছা। সেটার কিছুটা পরিমাণ তো থাকবে, অন্তত 3-4 চামচ ছাই তো হবে। বলছে নেই, জাস্ট মনে হচ্ছে উড়ে গেল জিনিসটা, না কোনো হাওয়া আছে না কিছু আছে, শুধু যে কাঠের ফ্রেমের ওপরে কাপড়টা লাগানো ছিল সেই ফ্রেমটা আছে, বাকি যেন কিছুই নেই। তারপরে তো প্রায় সারা রাত আমরা ওই ফোন ধরেই থাকি, কি হলো এই নিয়ে কথাবার্তা হতে হতে পরের দিন ওর ডিউটি, ও চলে যায়। আমি তার পরের দিনই কলকাতা ব্যাক করি। আচ্ছা। যাওয়ার পরে ওখানে, আচ্ছা আমার সাথে তো প্রথম থেকে এই জিনিসটা ঘটছিল, তোমাকে বললাম না। ওখানে যে গেলাম, যাওয়ার পরে পরে আমার কিন্তু আর কিছু ফিল হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছিল না যে আমার সাথে কেউ ঘুরছে, আমার পাশে কেউ আছে, কোনো কিছুই কিন্তু আর ফিল হচ্ছে না। যেন মনে হচ্ছে আমার শান্ত পরিবেশ, শান্ত বাড়ি, একদম মনে হচ্ছে আলাদা জায়গায় আছি, কোনো ভারী নেই, কিছু নেই, নর্মাল। আগে যেরকম ছাদে আওয়াজ পাচ্ছিলাম সেগুলো নেই। তারপরেও ধরো আমরা 1-1.5 বছর থেকেছি ওই ফ্ল্যাটে, সেরকম ভয়। ছাড়লাম কেন বলতে, আমার হাজবেন্ডের যেহেতু ভাগনাকে হারালো না, ওর মনে হতে থেকেছিল যে আমার ফ্ল্যাটটা শুট করেনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখনই তোমাকে বললাম না যে ওর মনে হচ্ছিল যে আমি এখানে এসে আমার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। হ্যাঁ, তো তখন থেকে ওর ফ্ল্যাটের প্রতি একটা, কি বলবো, মানে ভালোবাসাটা চলে গেছিল, বিতৃষ্ণা চলে এসেছিল। হ্যাঁ, আমাদের মাইন্ডে তো তখন থেকেই ছিল যে না এই জায়গাটা ছেড়ে যাব। তো যখনই আমরা বিক্রির সুযোগ পাই, ওখানটা বিক্রি করে আমরা ওখান থেকে চলে আসি। মানে অন দ্য ফার্স্ট প্লেস আমি এটা বুঝতে পারছি না যে তুমি এরকম টাইপের একটা মানে উদ্ভট টাইপের পেন্টিং বানালেই বা কেন, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি না। আমি সত্যি বলতে পারবো না কৌস্তব, মানে আমার সাথে কি হয়েছিল, কেন চেয়েছিলাম, কিচ্ছু বলতে পারবো না। তুমি ভাবতে পারবে না আমি, মানে আমার বাকি সব জিনিস ফেলে আমি শুধু ওই ক্যানভাসটাকে আমার হাতে করে ধরে নিয়ে গেছিলাম কলকাতা, আমার ওই ফ্ল্যাটে। আমার যতদূর মনে হয় এটা করিয়েছে তোমাকে দিয়ে, আই ডোন্ট নো। এখন তো তাই মনে হয়, কারণ এখনকার পরিস্থিতিতে থাকলে আমি কখনোই এই ধরনের ছবি আঁকাতাম না, বা নিজেও পছন্দই করব না, প্রথমেই সরিয়ে দেবো। কেন কি আমি কিচ্ছু জানি না। আর আমি তোমার কালীতে দীক্ষিত, তো সেই দীক্ষা নেওয়ার পেছনেও একটা ছোটবেলার ঘটনা আছে, বড়সড় ঘটনাই বলতে পারো। মানে আমার মনে হয় এই ঘটনাটার সাথে ওই ঘটনাটা অনেকটা রিলেটেড হয়তো হতে পারে। আচ্ছা, কি ঘটেছিল? কি ঘটেছিল, তখন আমি ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, এবার আমার মামার বাড়ি হচ্ছে বাঙ্গিটোলা, মালদারি একটা গ্রাম, সেই গ্রামে আমার মামার বাড়ি। এবার তুমি গঙ্গা ভবন নাম শুনেছো? গঙ্গায় তলিয়ে গেছিল, খবরে খুব বেরিয়েছিল। কত বছর আগে এটা? এটা ধরো কত বছর আমার ঠিক মনে নেই, তাও ধরো আমার বিয়েরও আগে, তো প্রায় ধরো 15-16 বছর আগে। আচ্ছা আচ্ছা, না আমার ঠিক জানা নেই ব্যাপারটা। তখন প্রিয়রঞ্জন দাসমুন্সী ছিলেন নেতা হিসেবে। আচ্ছা আচ্ছা। সেই সময়, তো সেই সময়কার কথা বলছি আমি। তখন ওই 9-এ পড়ি, এবার গ্রামের বাড়ি গেছি মামার বাড়ি ঘুরতে।
হুম আমার মা আছে, আমার পিসি আছে, সবাই আছে। ওখানে না একটা খুব বড় কালী পুজো হয়। তোমাকে যে সময় আমার ঘটনাটা জানাই, ওই পুজোর সময় জানিয়েছি তোমাকে, বুঝলে? ওকে 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 ওখানকার পুজোটা ভীষণ মানে জাগ্রত, কখনো এসো, দেখতে পাবে, হুম খুব ভালো লাগে। তো যাই হোক, ওই পুজোর সময় আমরা ওখানে যাই। হ্যাঁ, হুম তো গিয়ে ওখানে ইচ্ছে হয় যে গঙ্গা স্নান করতে যাব। হুম তো মা পিসির সাথে গঙ্গায় যাই। তখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই 12টা 12:30। হুম এবার গ্রামের দিকের মানুষরা না মনে করে 12টা 12:30টার পরে স্নান করা, পুজো করা এগুলো খুব একটা ভালো না। হুম তো যাই, এবার ওখানে যাওয়ার পরে গ্রামের দিকের মানুষরা দেখবে, যারা গঙ্গার ধারে থাকে না, তারা গঙ্গাতেই স্নান করে, কাপড় কাচা সবকিছু করে। ওরা না উঠে গেছে ওই টাইমটাতে। হুম এবার আমরা যখন নামছি তখন বলছে আমার মাকে ওদের ভাষায় যে তোরা এখন নামিস না, এখন সময়টা ভালো না, হুম হুম সঙ্গে কুমারী মেয়ে আছে, নিয়ে নামিস না। হুম। মায়ের পরিচিত তারা কিছু কিছু, যেহেতু মা ছোট থেকে ওখানেই বড়। হুম এবার মা মানলো, মা হয়তো বললো, আমার মা খুব একটা মানে না ভূত টুত। হুম আর আমি যেহেতু ছোট থেকে মালদাতে বড় হয়েছি, আমার তো মনেই হয়নি এগুলো তখন। আমরা কিন্তু নেমে যাই, নেমে স্নান টান করছি, শ্যাম্পু করছি, ঠিক সেই সময় পাড় থেকে না একটা সেই ঘূর্ণিঝড়ের মতন একটা সরু মতন ধুলোর ঝড় শুরু হয়, বুঝলে? পাড় থেকে শুরু হয়, হয়ে সেটা একটু বড় হতে হতে হুম ঠিক আমার মাথার ওপর দিয়ে ঝড়টা যায়। হুম আর এক পাশে ছিল আমার বড় পিসি, এক পাশে আমার মা, মাঝখানে আমি। হ্যাঁ, তো মাঝখানে আমার মাথার উপর দিয়ে যায়। এবার পাড়ে যারা ছিল তারা তো দেখতে পায়, তারা হই হই শুরু করে যে কি হলো কি হলো, এই কুমারী মেয়ের মাথার উপর দিয়ে এইভাবে ঝড় গেল, এটা ভালো হলো না। হুম দিয়ে তখন কিন্তু আমরা কিছুই বুঝি না। হ্যাঁ, না বুঝে স্নান ফান করে তোমার বাড়ি ফিরি। ওখান থেকে বাড়ি ফেরার পরে, মানে বাড়ি ফিরি বলতে মামার বাড়ি ফিরি। হুম এবার মামার বাড়ি ফেরার পরে কিছুদিন কিছু ফিল করিনি। তারপরের ঘটনা কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেগুলো আমার সব শোনা ঘটনা বলছি। হ্যাঁ, হুম কারণ আমার সেই সময়কার কোনো ঘটনাই খুব যে মনে আছে তা না, খুব আবছা আবছা মনে আছে। আর বাকিটা আমার মা, দিদি, মানে যারা আমাকে সেই সময় দেখেছে খুব কাছ থেকে, তাদের কাছে শোনা। ওকে তো আমার নাকি প্রচন্ড, আমি কিন্তু খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। হ্যাঁ, মানে আমাকে বলা হয় ছোটবেলা তো, মানে বাচ্চারা চঞ্চল হয় তো, হুম আমি নাকি এমন ছিলাম যে আমাকে বলা হতো পুতুল, মানে যেখানে বসিয়ে দিত আমি সেখানেই বসে থাকতাম, নড়তামও না। হুম হুম সেটা আমি 9-10 অব্দি একদম ছিলাম, মানে 9 অব্দি তো ছিলামই। হুম হুম, দিয়ে তোমার বলে যে আমার ক্যারেক্টারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, আমি প্রচন্ড জেদি হয়ে যাই। আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ, না তো না। তারপরে কারো কথা শুনবো না, মানে একেবারেই অবাধ্য, বড়দেরকে সম্মান দিই না, এই ধরনের, মানে মা কিছু বললো না আমি করবো না, তোমার কথা শুনবো না। এবার এবার ছোটদেরকে সবাই পানিশমেন্ট দেয়, হুম আমাকেও হয়তো বললো তোমাকে আজকে বাড়ি থেকে বেরোতে দেবো না, তুই আজকে বাইরে যাবি না, খেলবি না। হুম এবার সেগুলো করতো যখন, তখন আমি না নিজে একটা ঘরে বন্ধ করে নিতাম। আচ্ছা হুম, আচ্ছা কেউ কিন্তু আমাকে করতো না, মানে আমার যেটা শোনা। হুম নিজেকে নিজে বন্ধ করতাম। তোমার ওই কাঁচের চুড়ি, সময়ের কোনো মেমোরিই নেই? মেমোরি খুব হালকা হালকা আছে। আচ্ছা হুম এবার আমি নিজেকে নিজে তোমার ঘরের মধ্যে বন্ধ করে নিতাম, হুম নিয়ে তোমার কি হয়তো, কাঁচের চুড়ি হয় না, হুম হুম গ্রামের দিকে দেখবে মানুষজন খুব পরে ওগুলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো আমারও ভালো লাগতো, মেলা টেলা হলে কিনতাম। হুম, দিয়ে ওই চুড়িগুলো রাখা আছে ধরো, হুম সেই চুড়িগুলো কি করতাম বলতো, ছুঁড়ে ছুঁড়ে নাকি ভাঙতাম। আচ্ছা ভাঙার পরে সেটার উপরে আমি হাঁটতাম। ওকে তো ওকে হ্যাঁ, হাঁটার পরে কাঁচের জিনিসের উপরে হাঁটলে তো তোমার পায়ে ফুটবে, রক্ত বেরোবে, স্বাভাবিক। হুম 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 আমি নাকি হাঁটতাম, আমার নাকি কিছু ফিল হতো না, আর আমি ওগুলো দেখে নাকি, মানে আমার পা দিয়ে যে রক্ত বেরোতো হুম সেটা দেখে নাকি আমি খুব আনন্দ পেতাম। আনন্দ পেতে? আনন্দ পেতাম, হ্যাঁ, মানে আমাকে হয়তো সেই সময় ওরা বকা ছেড়ে আমাকে হয়তো আটকাতে, সেটা কি করছিস লাগবে, কিন্তু আমি না সরে ওটার উপর দিয়ে হাঁটতাম, আনন্দ পেতাম, এই ধরনের। হুম এবার তারপর কি এরকম হলো? বেশ কিছু ঘটনা, যেমন ধরো আহ আমি পড়তে বসতাম না, মানে গ্রেট ফাঁকিবাজ তৈরি হলাম। যেখানে আগে সবার সব মানে আমাকে কোনো কিছু বলতেই হতো না, সেখানে উল্টো হয়ে গেলাম, বুঝলে? পড়তে বসবো না, এবার না পড়তে বসলে মাধ্যমিক দেবো টেনে উঠে, তো আমাকে কি ছেড়ে দেবে কেউ? হুম আর আমার ফ্যামিলি তো, মামার ফ্যামিলি তো সবাই টিচার।
আচ্ছা। তো স্বাভাবিক, পড়তে বস এই করতো। দিয়ে তোমার আমার মামা মনে হয় তখন মালদায় এসেছি, হ্যাঁ। এবার আমার মামা এসে আমাকে কিছু নিয়ে একটা পড়াশোনা নিয়ে বকাবকি করেছে। আচ্ছা। যে তুই পড়ছিস না কেন। আমার ইচ্ছে হয়নি, আমি পড়িনি। এবার মুখে মুখে তর্ক করলে কে রাখবে না। দিয়ে আমার মামা রাগের মাথায় আমাকে মনে হয় থাপ্পড় মেরেছিল, আমার ঠিক মনে নেই, হ্যাঁ। এবার আমি শোনা ঘটনা বলছি, আমাকে থাপ্পড় মেরেছিল। দিয়ে আমি নাকি এতটাই রেগে যাই, যে আমাকে আমার মামা, আমার বাবা, আমার মা কেউ নাকি ধরে রাখতে পারছিল না। মানে আমি লাফিয়ে লাফিয়ে উঠছি, আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে। আমি ঘর থেকে বেরিয়ে যাব, ঘরে কিছু রাখবো না। এবার দিয়ে তখন সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ে আমার ছোট মামার ওপর। আমি নাকি বাইরে থেকে একটা খুন্তি নিয়ে এসে ওটা ছুঁড়ে মারি আমার মামাকে। হ্যাঁ, এবার খুন্তিটা ঘাড়ের কাছে গিয়ে ওই দেখবে খুন্তি দুটো কর্নারে একটু কেমন ধার ধার হয়ে থাকে না, ওইটা আমার মামার ওই গলা বা ঘাড় কেমন জায়গায় বলবো, না দেখালে বুঝতে পারবে না। যাই হোক, মোট কথা ওই পোর্শনে জিনিসটা হালকা গেঁথে যায়, দিয়ে রক্ত বেরিয়ে যায়। হ্যাঁ, গেঁথে গেছে পুরো? হ্যাঁ, মানে আমি ছুঁড়ে মেরেছি তো ওটা দিয়ে জোরে। আর কোনাটা গেঁথে যায় অল্প একটু। হ্যাঁ, তো চামড়ার ওপরে জিনিস গাঁথলে তো রক্ত বেরোবে। স্বাভাবিক রক্ত বেরিয়েছে। ওইটা দেখে নাকি আমি আবার মানে শান্ত হয়ে যাই। কিন্তু মামাকে সরি বলা, যে মামাকে তুমি বিশ্বাস করবে না, আমার বাবার পরে আমার প্রিয় মানুষ হচ্ছে আমার ভাই আর আমার মামা। যে মামাকে আমি হার্ট করবো এটা ভাবতেই পারি না। এক্স্যাক্টলি। নিয়ে আমি শান্ত হয়ে যাই। সেদিনের এরকম মানে আমি ভীষণ মারকুটো হয়ে যাই, যাকে মারতে দৌড়ে তাকে রক্ত না বের করে ছাড়ি না, হয় নিজের না এটা। আমার মায়ের সাথে নাকি ঝগড়া করে আমি বলেছিলাম আমি 5 তলা থেকে জাম্প দেবো। হ্যাঁ, দিয়ে আমার মা আটকাতে গেছিল। আমি এটা রিসেন্ট শুনলাম, জানো, এই ঘটনাগুলো বলতে বলতে সেদিন আমার দিদির কাছে এই ঘটনাটা শুনলাম। দিয়ে আমার মা আটকাতে গেছিল, দিয়ে আমি নাকি আমার মায়ের আঙুলে এমন কামড় বসিয়েছি, মায়ের আঙুল দিয়ে পুরো দরদর করে রক্ত বেরোচ্ছে। মানে 5 তলা থেকে 4 তলায় যে নেমেছে, রুমে গেছে ছাদ থেকে, পুরো সিঁড়িতে নাকি রক্ত পড়েছিল আঙুলের। আমি সেটা দেখেও শান্ত হয়েছি। এবার এইরকম বেশ কিছু ঘটনা, আমি নিজের হাত কাটতাম, মানে রেগে গেলে নিজের হাত কাটা, মানে যেগুলো আমি না এখনো জিনিসটা হচ্ছে গঙ্গাতে নামার পর, তাই তো? হ্যাঁ, গঙ্গাতে নামার পর। এবার আমাদের কি হয়েছিল জানো, মানে আমি একটা এমন মেয়ে, এখনো যদি দেখবো অনেক সময় মুভিতে বা সিরিয়ালে দেখায় না যে চাকু দিয়ে বা ব্লেড দিয়ে হাত কাটছে। হ্যাঁ, মানে ওই তোমার ক্রাইম পেট্রোল এই ধরনের জিনিসগুলোতে। কৌস্তব, তুমি বিশ্বাস করো আমি না চোখটা নামিয়ে নিবে না, আমি দেখতে পারি না ওটা। তখন রক্ত না দেখলে শান্ত হতো না? না, তখন রক্ত না দেখলে শান্ত হতো না। আমি নিজের হাত কেটেছি, আমার হাতে সেলাই পড়েছে, আমার সাদা অংশটা বেরিয়ে এসছে, মানে রক্ত বয়ে গেছে, আমার সাদা অংশ বেরিয়ে এসছে। এগুলো দেখেও নাকি আমি আনন্দ পেয়েছি, হেসেছি। তারপরে কি হয়, আমার মামার বাড়ি তোমার বললামই তোমাকে কিছুক্ষণ আগে যে মালদারি একটা গ্রাম। তো সেখানে না আমি আমার একটা ফ্যামিলিগত কারণে আমি 3 বছর না আমার মামার বাড়িতে কাটিয়েছি। আচ্ছা আচ্ছা। তো সেই সময় যেখানে ছোট মামা থাকতেন, তাই তো? হ্যাঁ, ছোট মামা আমার দাদু দিদা থাকতো। তো সেখানে আমি কাটিয়েছি, দোতলা বাড়ি। এবার বাড়িটা তোমাকে আগে বলি কেমন। বাড়িটা দুটো বাড়ি। একটা হচ্ছে আমার দাদুর বাড়ি, তার পেছনে আরেকটা বাড়ি, ওটাও আমাদের মামাদেরই বাড়ি। সেই দুটো বাড়ি পুরোটা চারিদিকে বাগান। আর দাদুর বাড়ির সামনে হচ্ছে দুর্গা মন্দির। কিন্তু বাগানটাতে তুমি বিশ্বাস করবে না কৌস্তব, আমার জন্মের আগে থেকেই নাকি অনেকেই আত্মহত্যা করেছে। ওকে ওকে ওকে। আত্মহত্যা করেছে, আমার জন্মের পরেও করেছে, এমনকি আমি ওখানে থাকাকালীনও একজন আত্মহত্যা করেছে। হ্যাঁ, আমাকে বাড়ি থেকে দেখতে যেতে দেওয়া হয়নি সেটা, কিন্তু করেছে। আর বারান্দায় মানে বসলেই না তুমি ওই বাগানটা দেখতে পাবে। মানে বাগানে আত্মহত্যা করতো? বাগানে আত্মহত্যাটা করতো। এবার আমি তো তোমাকে প্রথমেই বললাম যে আমার মামার বাড়িটা থেকে একদম বাগান, তোমাকে আমি বাড়িটার ছবি পাঠাবো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, পুরো বাগানের মধ্যে বাড়িটা। তুমি আমাকে না দুটো ফটো একটু পাঠিও, ওই যে
তোমার ব্যালকনিতে যেটা আঁকিয়েছিলাম। ডাইনিং আঁকিয়েছিলে যেটা, সেই ফটোটা আর এই মানে এই বাগানের ফটোটা। আমি এটা তো তোমাকে সঙ্গে সঙ্গেই পাঠাতে পারবো, কিন্তু ওটা যেহেতু আমি তোমাকে বললাম না যে ওই খুঁজতে হবে, ফটোটাই তোমার ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এবার ওই ফটোটা আছে নাকি আমার ছোট ছোট ভিডিও গুলো তো দেখতে হবে, থাকলে আমি তোমাকে অবশ্যই খুঁজে পাঠাবো। হ্যাঁ, যদি কেউ দেখতে চায় আমাদের অডিয়েন্সের মধ্যে, আমি তাদেরকে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবারই একটু জানার ইচ্ছে তো থাকবেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি পেলে তোমাকে অবশ্যই পাঠাবো। ওকে, তারপরে কি হলো? তারপরে এবার একদিন তখন না আমার মামার বাড়িতে ইনভার্টার ছিল না। হ্যাঁ, তো আমি ওপরের ঘরে বসে টিভি দেখছি। এবার আমার হাতের পাশে তোমার একটা ওই সে আগে কিপ্যাড ফোন গুলো হতো, সেই কিপ্যাড ফোন আর একটা লাইটের মতন রাখা আছে, দুই সাইডে দুটো, যে লাইন যদি চলে যায়, আর গ্রামের দিকে খুবই লাইন যায়, যে লাইন যদি চলে যায় তাহলে ওটা জ্বালিয়ে আমি নিচে নেমে পড়বো। এবার প্রায় 10-15 মিনিট ঘরটা না হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। এবার আমি অতটা কিছু বুঝিনি, যে হতেই পারে, আর ছোট তো মানে তখন দেখবে ছোট বয়সে না অতটা মানুষের থাকে না যে আমার সাথে কিছু হচ্ছে, না, কিন্তু মনে হলো হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল ঘরটা। এবার হওয়ার ঠিক কিছুক্ষণ পরে না কারেন্ট চলে গেল, তো আমি আমার পাশে, দেখবে তুমি তোমার পাশে যদি কিছু রাখো তুমি চোখ বন্ধ করেও কিন্তু সেটা হাত দিলে পেয়ে যাবে, কিন্তু আমি গোটা খাটে দেখছি কোথাও পাচ্ছি না। হঠাৎ করে আমার যেন কোনো কিছুতে একটা হাত লাগলো, এবার আমার না সেটা মনে হলো কোনো কিছুর হাত। হ্যাঁ, মানে কোনো আমার হাত কারো হাতের উপরে পড়েছে। ঘরে কেউ ছিল তোমার সাথে? না না না, আমি একা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো তোমায় বললাম যে আমার ফোনটা রাখা আছে আর ওই তোমার লাইটার রাখা আছে, ওই দুটো তো পেলামই না, আমার ফিল হলো আমার যেন কারো হাতের উপরে হাতটা পড়েছে। ওটা ভীষণ ভয় পেয়েছি, পেয়ে আমি কোন রকমের হাতড়ে আমি তোমার এতে এসেছি, ব্যালকনিতে এসেছি। আসার পরে আমি আমার দরজাটাকে টেনে দিয়েছি, হ্যাজবোল্টটা লাগিয়ে দিয়েছি। আচ্ছা। যে অনেক সময় কি হয় বিড়াল ফেরাল উঠে যায় খাটের মধ্যে, আমি গেটটা টেনে দিয়েছি। এবার দিয়ে দাঁড়িয়ে আছি, অন্ধকারে তো সিঁড়ি দিয়ে নামতে পারছি না, কিন্তু ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, যেন মনে হচ্ছে কেউ একটা আছে পাশে। হ্যাঁ, গা ছমছম করছে, মানে বুঝতে পারছো একটা বাগানের মতন জায়গায় বাড়ি, সেখানে তোমার হঠাৎ করে মনে হলো কোনো একটা হাতে হাত পড়লো, যেখানে কেউ নেই। হ্যাঁ, মানে যেখানে তুমি রুমটাতে একা, আর কেউ নেই। তো আমার যখন এরকম ফিল হয়েছে, মানে আর আমি ওটা চিৎকার করে বলতেও পারছি না বাড়ির লোককে, কারণ অন্ধকার। এবার দিয়ে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দিয়ে আমি ফিল করছি যে হ্যাজবল খোলার একটা সাউন্ড হয় না, ওরকম একটা, হ্যাঁ ওই সাউন্ডটা হলো। দিয়ে আমি ভেবেছি কেউ মনে হয় নিচ থেকে এসেছে, সে খুললো। দিয়ে আমি হাত দিয়েছি গেটটাতে, দেখি গেটটা কিন্তু হ্যাজবলটা লাগানো, কেউ নেই। আবার ভয় পেয়েছি, দিয়ে আমার মনে হচ্ছে পাশে কেউ দাঁড়িয়ে আছে, একটা নিঃশ্বাস পড়ছে এরকম, মানে আমার নিঃশ্বাস সঙ্গে কারো একটা নিঃশ্বাস পড়ছে, মানে খুব ভয় করছে। দিয়ে আমি আমার ছাদ থেকেই, মানে ওই ব্যালকনি থেকেই আমার দিদাকে ডেকে বলছি যে দিদা, আমাদের বাড়িতে একটা দিদা কাজ করতো, সেই দিদার কথা বলছি যে দিদা তুমি ওই দিদার হাত দিয়ে লণ্ঠনটা পাঠাও তো উপরে, আমি নিচে নামতে পারছি না, আমার ভীষণ ভয় করছে। তখন আমার দিদা মানে বললো হ্যাঁ নিচ থেকে যা বলে, যে হ্যাঁ পাঠাচ্ছি। এবার আমি দাঁড়িয়ে আছি ধরো ওই 30 সেকেন্ড 40 সেকেন্ড মতো, হ্যাঁ আমার ঘাড়ের ওপরে বাম ঘাড়ে একটা ঠান্ডা হাত, ভীষণ ঠান্ডা হাত আমার ঘাড়ের ওপরে। আমি তো চিৎকার করে উঠেছি ভয়ে, একটা নর্মাল। হ্যাঁ, ওকে ওকে। তারপর তুমি ভাবো কৌস্তব, কেউ যদি তোমার গায়ে হাত দেয় তো তার হাতটা এতটা নিশ্চয়ই ঠান্ডা হবে না যে যেটা মনে হচ্ছে ফ্রিজে বরফের মধ্যে রাখা ছিল, বরফ থেকে বের করে তোমার গায়ে দিয়েছে। আর সেটা এমন না যে শীতকাল, গরমের কাল, কিন্তু গরমকাল, বুঝতে পারছি। দিয়ে দিয়েছে। এত ভয় পেয়েছে, আমি চিৎকার করে উঠেছি। চিৎকার করে ওঠার পরে দিদা নিচ থেকে বলছে কি হয়েছে কি হয়েছে, তখন যখন মুখটা ঘুরিয়েছি না, কেউ কিন্তু নেই, মানে কোনো মানুষ নেই, একটা জাস্ট অবয়ব সিঁড়ির কাছে। অন্ধকারের মতোই দেখছো?
হ্যাঁ, অন্ধকারের মধ্যে, মানে দেখবে অন্ধকারে অনেকক্ষণ থাকতে গেলে না আস্তে আস্তে তোমার চোখটা দৃষ্টিটা সরে একটু, যায়। হ্যাঁ ওই জিনিসটা হয়েছে, দিয়ে মনে হচ্ছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার নিচ থেকে যদি কেউ আছে, সে তো আর অন্ধকারে উঠে আসবে না, সে তো লণ্ঠন নিয়ে আসবে। হুম আমাকে হুম নিতেই যদি আসে, সে তো আলো নিয়ে আসবে, সে এমনি কেন উঠে যাবে? এক্স্যাক্টলি। আমি দেখছি, আর ঠিক যেটা দিয়ে ওঠে সেই সিঁড়িতে নয় কিন্তু, হুম যে অবয়বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরো ওপরে যাওয়ার সিঁড়িতে, মানে যেটা ছাদে চলে আরে যাচ্ছে। বুঝতে পারছি বিষয়টা। হুম, সেখানটাতে। এবার আমি পুরো স্টিল হয়ে গেছি ওখানটাতে, মানে আমার তখন আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যে কেউ এসো, আমার হাত পা যেন ওখানেই ঠান্ডা হয়ে গেছে। দিয়ে তারপরে না কিছুক্ষণ পরে ওই আলো নিয়ে আমাদের ওই দিদাটা এসছে। ওই দিদাটা না কথা বলতে পারতো না। হুম হুম ওই দিদাটা যখন এসছে, তখন আমি লণ্ঠনটা দিয়ে দেখছি কৌস্তব, যে যে গেটটা আমি লাগিয়েছিলাম হ্যাজবলটা, হুম সেই গেটের কাছে না 3টে বড় বড় চুল পড়ে আছে, সাদা, একদম লম্বা, স্ট্রেট করলে চুল আমাদের যেরকম হয় দেখেছো তো, হুম 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 ওই রকম চুল, কিন্তু সাদা, যেন কেউ মানে ভালো করে সুতোর মতন ওটাকে শুইয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা। হুম, কেন কি আমি কিচ্ছু বলতে পারবো না। এবার ওই বাগানটাতে আমি যখন থাকতাম ওখানে, হুম হুম ওখানে থাকাকালীন আমি বললাম না আমাদের ওখানে পুজো হয়, গ্রামের দিকে প্রচুর মেলা ফেলা হয়, এরকম মেলা টেলার সময় না একদিন একটা, আমি এখানে নামটা নেব না কারণ এটা তোমার কি বলবো, ঠিক আছে, হয়তো অনেক বুঝতে কিছু পারছি। ইস্যু হতে পারে, বুঝলে? হুম হুম তো একটা একটা ছেলে, মানে তখন তার বয়স কত হবে, ওই ধরো 27-28। হুম, আচ্ছা। তার তার বৌদির সাথে রিলেশন থাকার কারণে তার বউকে না ওইখানে বাগানের মধ্যে একটা পুকুর ছিল, হুম হুম সে পুকুরে দুজন মিলে মার্ডার করে ফেলে দিয়েছিল। মানে বৌদি আর ওই ছেলেটা মিলে? হ্যাঁ, মানে মেলা দেখাতে নিয়ে যাব নাম করে, হুম ওখানটাতে বেঁধে, মানে যেহেতু কান বাজছে, অত তো কেউ সাউন্ড পাবে না। হুম হুম হ্যাঁ, ওই বাগানটার মধ্যে একটা পুকুরও ছিল, হুম এখনো আছে পুকুরটা। হ্যাঁ, আচ্ছা। সেই পুকুরটাতে জল নেই এখন আর। হুম সেই পুকুরটাতে হাত পা বেঁধে, এটাও খবরে বেরিয়েছিল, আমি যদি খবরটা পাই তোমাকে শেয়ার করতে পারবো। ওকে ওকে। সেই পুকুরটাতে তারা দুজন মিলে ওই বউটাকে না মানে হাত পা বেঁধে ফেলে দিয়েছিল। আচ্ছা ফেলে আচ্ছা। তারা কিন্তু মেলা গেছে। কি নৃশংস! হুম, তারা মেলা গেছে, যাই হোক, তারপরে কিছুদিন পরে বডিটা ভেসে ওঠে। এবার তার আত্মা বলেও তো কিছু আছে। হুম হুম হ্যাঁ, হুম তুমি যে তার এই ব্যাপারটা দেখেছো সেটা কি হুম, এই ইনসিডেন্টের পরে? এই ইনসিডেন্টের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম, এবার না মানে মাঝে মধ্যেই ফিল হতো কেউ যেন কাঁদছে। হুম হ্যাঁ, কেউ যেন আশেপাশে ঘুরছে, যেটা আমি বললাম ওই ঠান্ডা হাত, এটা আমার আস্তে আস্তে এত ভয় লাগে, আমি না আর উপরে উঠতেই পারতাম না একা। ওকে ওকে। হ্যাঁ, এমনকি এখন অব্দি আমি মামার বাড়ি গেলে আমার সঙ্গে কেউ থাকলে আমি ওপরে উঠি, একা উঠি না। ওই বাগানটাতে অনেকে আত্মহত্যা করেছে। হুম, তো আমি যেটা বুঝতে পারছি যে হুম, তোমার এই যে ছবি আঁকানোর যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, হুম, হুম, এটা আই থিঙ্ক এইসবের জন্যই ইনফ্লুয়েন্স। মানে ধরো, যেহেতু বললে যে ওখানে অনেক আত্মহত্যা হয়েছে, মানে আমার যেটা হুম। নিজের মনে হয়। হ্যাঁ, এবার যেটা তোমায় আমি হুম বলতে চাইছি হুম সেটা হচ্ছে এরকম, যে আমি যখন ওই বললাম না যে আমি আমার ফ্ল্যাটটা দেখে এলাম, হুম 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 দেখে আসার পরে আমার মামার বাড়ির দাদু দিদা মামা অনেকে এখনো ওখানেই আছে। হ্যাঁ, হুম তো তখনও থাকতো। দিয়ে আমি আমার ফ্ল্যাটটা দেখে আসার পরে কিন্তু আমার মামার বাড়ি গেছি। হ্যাঁ, গল্প করেছি আমার ফ্ল্যাটটা এরকম ওরকম, হুম। তারপরে এসে কিন্তু আমি ছবিটা আঁকিয়েছি, জানো। আচ্ছা, ওকে 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 ওকে। হুম, মানে আমার দিয়ে যা মনে হয়েছে, হ্যাঁ বলো, আমি তারপর বলছি। যে দিয়ে এই ছবিটা তারপরে এসে যে আঁকিয়েছি আমি প্রচন্ড জোর দিয়ে, মানে তোমাকে তো আমি প্রথম থেকেই বলছি যে আমার বাবা আঁকবে না বা যারা শুনছে তারা আঁকতে দিবে না, কিন্তু আমি জোর করে আঁকিয়েছি। আর দেখো কেমন আঁকিয়েছি, যে মেয়েটা কাঁদছে, মেয়েটা মরে গেছে, সরি মেয়েটা মরে গেছে, ছেলেটা কাঁদছে, আমার বুঝতে মনে পারলে? হয় ওখানে ধরো এরকম টাইপের কেস তো অনেক হয়েছে, ঠিক আছে, হুম, হুম, সেখান থেকেই হয়তো কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করিয়েছে, ঠিক আছে, হুম, এই পার্টিকুলার ছবিটা আঁকানোর জন্য।
হয়তো তুমি তার হতে পারে। আবেশে চলে এসেছিলে, যার হতে পারে কারণে। কৌস্তব। নয়তো তুমি এরকম টাইপের জিনিস কেউ আঁকায় না, টু বি অনেস্ট। ঘর একটা ভালো জায়গা, একটা পজিটিভ ভাইব থাকবে, সেখানে তুমি এরকম টাইপের। আর তুমি বলছিলে কালো ক্যানভাসে আঁকার হ্যাঁ, ব্যাপারটা। আমি কিন্তু সাদা ক্যানভাসে আঁকাইনি, কালো ক্যানভাস আমি তৈরি করিয়েছি, মালদায় পাওয়া যাচ্ছে না সেই ক্যানভাস। হুম তো হ্যাঁ, আর অত বড় ক্যানভাস দেখবো সহজে চলে না, মানে তুমি ভাবো একটা বড় 56 ইঞ্চি টিভি, হুম হ্যাঁ অত বড় ক্যানভাস তো সবসময় চলে না, হুম বিশেষ করে ব্ল্যাক তো চলেই না। আমি সেটা আমার বাবাকে দিয়ে তৈরি করিয়েছি, ফ্রেম তৈরি করিয়েছি, কাপড় এনে ক্যানভাস তৈরি করিয়েছি, নিয়ে আমি সেই ছবিটা আঁকিয়েছি। তোমার ঘটনাটা খুবই পিকুলিয়ার, জানো তো। এখন কোনো প্রবলেম হয় তোমার সাথে? এখন প্রবলেম বলতে সেই রকম খুব একটা প্রবলেম হয় না, কিন্তু আমি না মাঝে মধ্যে ভয় পাই। আর ওই ছবিটা আমার মাথা থেকে কিন্তু এখনো যায়নি, মানে ছবিটা আজকে নেই বলে যে আমি ছবিটার কথা ভুলে গেছি বা কেমন ছিল আমি বলতে পারবো না, এটা কিন্তু একদমই না। আমি অ্যাকুরেট বলে দেবো ছবিটা কেমন ছিল। আমাকে যদি আঁকতে দেওয়া হয় আমি এখন এঁকেও দিতে পারবো এইরকম, কিন্তু আমি ওই ছবি আর আঁকতে চাই না। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার সাথেও কি এরকম কোনো প্যারানর্মাল বা অতিপ্রাকৃতিক ভৌতিক ঘটনা ঘটেছে সেটা আমার সাথে শেয়ার করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করেও আপনার ঘটনা আমাকে জানাতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডাতে নতুন এপিসোড, নতুন আড্ডা আসছে আজ রাত 10টার সময়, সেটা কিন্তু চেক আউট করতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের যে বক্সটা রয়েছে সেখানে ক্লিক করুন।